স্বৈরাচারদের এক চিরচেনা বৈশিষ্ট্য দেশের নাগরিকদের উপর নির্মম নির্যাতন এবং গুম-খুন। বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাবার পর যেমন একের পর এক তার নানা কুকীর্তি এবং আয়নাঘরের রহস্য বেরিয়ে এসেছিল, তেমনইভাবে সিরিয়ার স্বৈরাচার বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর তার শাসন আমলের নানা অন্যায়ের চিত্র বিশ্ববাসীর সামনে উন্মুক্ত হচ্ছে। হাসিনার আয়নাঘরের মতন আসাদেরও ছিল এক আয়নাঘর, যা অত্যন্ত লোমহর্ষক। সিরিয়ার এসব গোপন কারাগারে দেশটির নিরীহ মানুষদের কেমন বর্বর অত্যাচার করা হতো সেই সকল তথ্য নিয়ে সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব। আসাদ পরিবার 1971 সাল থেকে দীর্ঘ 54 বছর সিরিয়ায় অন্যায়ভাবে তাদের রাজত্ব চালায়। বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদের সময় থেকেই সাধারণ জনগণকে অন্যায়ভাবে গ্রেফতার করে বিভিন্ন গোপন কারাগারে আটকে রাখা হতো। পুরো সিরিয়া জুড়ে প্রায় 100-রও কাছাকাছি এসব গোপন বন্দিশালা ছিল। সিরিয়ার গোপন কারাগারগুলো বিশ্বের সবচাইতে ভীতিপ্রদ এবং মানবাধিকার লঙ্ঘনের জায়গা হিসাবে পরিচিত। বিশেষ করে 2011 সালের পর সিরিয়ার গৃহযুদ্ধের সময় প্রায় 2 লাখ লোককে গুম করে এই কারাগারগুলোতে ব্যাপক নির্যাতন ও অত্যাচার করা হয়। এই গোপন কারাগারগুলোতে বিরোধী রাজনৈতিক কর্মী, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং সাধারণ জনগণকে আটক করে তাদের উপর ব্যাপক নির্যাতন চালানো হতো। সিরিয়ার 4টি গোয়েন্দা পরিদপ্তর, এয়ারফোর্স ইন্টেলিজেন্স ডিভিশন, মিলিটারি ইন্টেলিজেন্স ডিভিশন, জেনারেল ইন্টেলিজেন্স ডিভিশন এবং পলিটিক্যাল সিকিউরিটি ডিভিশন এই সকল কুখ্যাত কারাগার নিয়ন্ত্রণ করত। আসাদের কারাগারগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য হলো আন্ডারগ্রাউন্ড সেল। মাটির নিচে এসব অন্ধকার কুঠুরিতে বহু মানুষকে আটকে রাখা হতো। ছোট্ট এসব কয়েদখানা কফিন সেল হিসাবে পরিচিত। বাশার আল আসাদ পালিয়ে যাবার খবর পাওয়ার পর বিদ্রোহী সেনারা রাষ্ট্রপতির ভবন দখলে নেওয়ার পূর্বে এসব কারাগার উন্মুক্ত করার জন্য ছুটে যান। কারাগারগুলো থেকে এমনও কিছু লোকদের উদ্ধার করা হয়েছে যাদের দীর্ঘ 40 বছর যাবৎ আটকে রাখা হয়েছিল। এই কফিন সেলে কাউকে বন্দী করা জীবন্ত কবর দিয়ে দেওয়ার চেয়েও ভয়ঙ্কর, কেননা এই কফিন সেলগুলো এতটাই ছোট যে এখানে শোবার মতো কোনো জায়গাই নেই। এছাড়াও এই আন্ডারগ্রাউন্ড সেলগুলো এতটাই ঘুটঘুটে অন্ধকার যে এখানে দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিও অন্ধ। সমগ্র সিরিয়ার বন্দিশালাগুলোর মধ্যে সবথেকে ভয়ানক হলো রাজধানী দামেস্কো থেকে 30 কিলোমিটার উত্তরের সেদনায়া কারাগার, যা প্রায় 40 বছর আগে নির্মাণ করা হয়েছিল। এখানে অসংখ্য মানুষকে হত্যা করার কারণে সেদনায়াকে বলা হয় মানুষের কসাইখানা। এখানকার ছোট ছোট সেলগুলোতে একসঙ্গে এত লোকদের রাখা হতো যে মাসের পর মাস, বছরের পর বছর এখানে কেউ শুতেও পারত না। আসাদের এই কারাগারে অমানবিক নির্যাতনের শিকারের ফলে যারা মারা যেত তাদের মৃতদেহগুলো সেলের বাইরেই দীর্ঘদিন ফেলে রাখা হতো, যাতে করে লাশগুলো পচে গিয়ে পচা গন্ধ এখানকার থাকা লোকেদের জীবনকে আরো দুর্বিষহ করে তোলে। কারাগারে পুরুষদের পাশাপাশি বহু নারীকে মিথ্যা অভিযোগে আটক করে রাখা হতো। আপনি জানলে অবাক হবেন, শুধুমাত্র নারীই নয়, অনেক সময় নারীদের সাথে তাদের ছোট্ট শিশুদেরকেও ধরে নিয়ে আসা হতো। কারাগারগুলো উন্মুক্ত করার পর 4 থেকে 5 বছরের শিশুদেরকেও এখান থেকে উদ্ধার করা হয়। এই কারাগারে থাকা রেড বিল্ডিং এ বন্দীদের আটক করে রাখা হতো এবং হোয়াইট বিল্ডিং এ বন্দীদের হত্যা করা হতো। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য মতে একসাথে প্রায় 300 জনকে হত্যা করা হতো। এখানে বলা হয় 2011 সাল থেকে প্রায় 15,000 লোককে হত্যা করা হয়েছে এই কারাগারে। এত লাশ গুম করাটাও ছিল বিশাল দুষ্প্রাপ্য, তাই বন্দীদের হত্যা করার পর এক ধরনের ক্রাশার মেশিনের মাধ্যমে লাশ পিষে তারপর তা শ্মশানের চুল্লিতে পুড়িয়ে ছাই করে ফেলা হতো। সিরিয়ার জনগণ যেন সরকারের বিরুদ্ধে দাঁড়াবার সাহস না পায়, তাই জনমতের ভীতি সঞ্চার করার জন্যই পাষণ্ড আসাদ সরকার গণগ্রেফতার এবং গুম খুনের মতো কার্যক্রম চালিয়ে যেত। সিরিয়ার গোপন কারাগারগুলোতে নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে। অনেক দেশের সরকার এবং মানবাধিকার সংস্থা থেকে সকল দেশকে এসব নির্যাতন বন্ধ করার জন্য বলা হয়েছে। এসব কারাগার এবং সিরিয়ার গৃহযুদ্ধের প্রসঙ্গে মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে বিশ্বব্যাপী অনেক বিতর্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে। এই ছিল আজকের মতো। দেখা হবে রহস্য দরজার পরবর্তী ভিডিওতে আবার কোনো অজানা রহস্য উদ্ঘাটনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রহস্য দরজার সাথেই থাকবেন। ধন্যবাদ।